2011-তে টেস্ট ডেবিউ দিয়ে 6 বছর পুরো গ্যাপ চোটের জন্য। 2017-তে কাম ব্যাক। 2018-ই অস্ট্রেলিয়া ক্রিকেটের স্বর্ণযুগ, স্যান্ড পেপার যুগ শুরু। তারপর টিম পেন টিমের দায়িত্ব নেয়। 2021 টিম পেন রিজাইন করে, ক্যাপ্টেন করা একটা ফাস্ট বোলারকে। গোটা ওয়ার্ল্ড জুড়ে ধিক্কার পড়ে যায় যে কোথায় সেই অস্ট্রেলিয়া ছিল, বাঘা বাঘা ব্যাটসম্যানরা সেখানে রাজত্ব করতো, ওয়ার্ল্ড ক্রিকেটের ক্যাপ্টেন্সি করতো, একটা তুখোড় ব্যাপার থাকতো, সেখান থেকে একটা ফাস্ট বোলারকে যে হাসি মুখে ব্যাটসম্যানদের বল করে চলে যায়, ব্যাটসম্যানরা পে দিয়ে লাল করে দেয়, সেরকম একজনকে ক্যাপ্টেন করা, চারদিকে হাসি পড়ে যাচ্ছে। এবং সেখান থেকে অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ, যদিও সেটা অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে জিতে, তারপর ওয়ার্ল্ড কাপ এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ান লিডার, নো ওয়ান ক্যান হেট। নো ওয়ান ক্যান হেট মানে কি? যে ইন্ট্রোটা আমি দিলাম পুরোটা আকাশ পাহাড়ি লিখে দেও। আমাকে বলা হয়েছিল যে এটা হুবাহু বল। কমেন্টসে কিস্তি করুন, কমেন্টসে কিস্তি করুন। আমি 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 আর আমি নিজেও কিস্তি করব কমেন্টে। টেক টু আমি আর কাট আবার আচ্ছা বলো দেখি। ওকে ঠিক। প্যাট কামিন্স প্যাট কামিন্স পেছনে জ্বালা ধরিয়ে রেখেছে। আজকের থেকে নয়, জবের থেকে অস্ট্রেলিয়া ক্রিকেটের ক্যাপ্টেন্সি নিয়েছে। ট্রেভিস হেডের হাত ধরে ধরে আমাদের পেছনগুলো কেন মারে, শুধু সেটা নয়, হাঁচি ঠিক আছে, জ্বালা দেওয়ার জন্য প্রত্যেকটা প্রেস কনফারেন্সে আসবে এবং আগুন ধরানো একটা করে বাতিলা দিয়ে যাবে। ওয়ার্ল্ড কাপ হেরেছি ততটা গায়ে লাগেনি যতটা ওই কথাটা শুনে লেগেছিল যে 1 লাখ দর্শক তো কি হয়েছে, আমি চুপ করে দেবো। বর্ডার গাভাস্কর ট্রফি হারলাম, এসে বলছে দে অলওয়েজ সেলিব্রেটেড এন্ড আই অলওয়েজ ওন। সত্যি এই মেন্টালিটিটাকে তুই কিভাবে দেখবি? অজি মেন্টালিটি ভাই, অজি ওই আর কি, যে এই মেন্টালিটি কি তুই কিভাবে দেখেছিস ভাই? একদম চ্যাট লিডার নাকি একদম সেই অধ্যক্ষ যেটা জিতছে বলে বিশাল একটা পার পেয়ে যাচ্ছে, হেরে গেলে পিছনটা সরি মারা যেত। না, আমি এটা উদ্ধত্ত হিসেবে দেখি, কারণ আলটিমেটলি একটা মানুষ যতদিন জেতে ততদিন সেটা ভালো লাগে দেখতে, যে সবাইকে চুপ করিয়ে দিলাম বা আমি জিতে গেলাম। কিন্তু কোনো একটা সিরিজ যদি এরকম বলার পরে সেদিনই যদি আহমেদাবাদে যদি ফাইনালের আগে যেটা বলেছিল তারপরে যদি হেরে যেত, তাহলে কি আর ইন্ডিয়া ঢুকতে পারতো প্যাট কামিন্স? আর আইপিএল খেলতে পারতো? আইপিএল এর ক্যাপ্টেন্সি করেছে, সবাই তো বু করতো, সবাই তো সাইলেন্সার নিয়ে আসতো। সাইলেন্সারটা কোথায় ঢোকাতো আমি জানি না। হার্দিক পান্ডিয়া তো ঘরের ছিল, ঢুকতে পারে। হার্দিক পান্ডিয়াকে নিয়ে যেটা হয়েছে, তাহলে প্যাট কামিন্সের কি হবে সেটা এটা অনেকে বলা হয় যে প্যাট কামিন্স বাকি অস্ট্রেলিয়ান লিডার গুলোর মতো নয়। অস্ট্রেলিয়ান লিডাররা এরকম ছিল যে ম্যাচ হচ্ছে, সেখানে ম্যাচ তো যেরকম হচ্ছে, বাট প্লেয়ারদের মুখে গিয়ে তাদের মা বোন তুলে একাকার করে দিত। যে অস্ট্রেলিয়াকে আমরা দেখে এসেছি, আমি উদাহরণ দিয়ে টাইম ওয়েস্ট করতে চাই না, আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়া ক্যাপ্টেনরা, অস্ট্রেলিয়া প্লেয়াররা কি করতো। তো সেখানে আমরা মাঠের মধ্যে বলছে প্যাট কামিন্সকে এরকম দেখতে পান যে কাউকে গিয়ে খিস্তি খাস্তা করছে, স্লেজিং করছে, বলছে পুরোটাই হচ্ছে একটা সেই ভদ্র শান্ত হাসি মুখ করে থাকবে এবং হাসি মুখ এসে ম্যাচের পর একটা করে বাক্য দিয়ে যাবে, যেটা তারপর আমাদের হারার উপরে কাটার উপর নুনের ছিটে আর কি, কোল্ড মার্ডার। হ্যাঁ, কোল্ড মার্ডার। তো এই জিনিসটাকে কি মনে হয় তোর, শান্তশিষ্ট ভদ্র একটা অজি লিডার? অস্ট্রেলিয়ানদেরকে কিভাবে ভদ্র পাবো ভাই? অস্ট্রেলিয়ানদেরকে ভদ্র ভাবতে আমি পাচ্ছি না। তো যেটা আমার মনে হয় ওটাই, যে যদি ওই ফাইনালটা কোনোভাবে ইন্ডিয়া জিততো, আর আমরা আইপিএল এ দেখেছি হার্দিক পান্ডিয়ার সাথে কি হয়েছে, সেটা যদি প্যাট কামিন্স আসতো আর এসআরএইচ এর ক্যাপ্টেন্সি করতো, তাহলে কি হতো সেটা নিজে একবার জাস্ট ভিজুয়ালাইজ কর, আর কিছু করতে হবে না। সেটা জিনিসটা ঠিক, যে যখন কেউ জিতে যায় তখন সে রাজা হেরে গেলে সেটা নিয়ে, সত্যি কথা যে ওটা হেরে গেলে আমরা তো ভাবতাম যে কি করছে, আমাদের একটা আলাদাই তখন যুগ চলতো। যাই হোক, এসব বাদ দিলাম। আমরা যদি একটু ক্রিকেটে ঢুকি, তাহলে অনেস্টলি প্যাট কামিন্স জবের থেকে ক্যাপ্টেন হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটের
ধারণাকে বদলে দিয়েছে। মানে আমরা স্ট্যান্ড পেপার কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়া ক্রিকেটটা একটা অন্যদিকে ছুটতে দেখছিলাম, ঠিক আছে, মানে পিছন দিকে ছুটছিল প্রায় অলমোস্ট, পুরো টিম ভেঙে যায়, ভালো ভালো প্লেয়াররা বাদ পড়ে যায়, দিয়ে আস্তে আস্তে কামব্যাক হয়। এবং সেখানে যখন প্যাট কামিন্সকে দায়িত্ব দেওয়া হয় তখন কেউই অ্যাকচুয়ালি আমরা বিশ্বাস করিনি যে আবার অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে এবং এইভাবে ঘুরে দাঁড়াবে। আমাদেরই ঘুরে দাঁড় করে দিল। তো ঠিক আছে, আসছি আমি ষোলোদের কাছেই আসছি। প্যাট কামিন্স যেদিন থেকে ক্যাপ্টেন হয় তারপর 144 বছরের টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে প্রথম কোন ফাস্ট বোলার যাকে পার্মানেন্ট ক্যাপ্টেন করা হয়। এবং তারপর কি কি করে, একটা 4-0 অ্যাসেজ ভিক্টরি অ্যাট হোম, যেখানে 21টা উইকেট নিয়ে টপ উইকেট টেকার হয়। পাকিস্তানে গিয়ে সিরিজ জেতে, পাকিস্তান সিরিজ জেতে 1-0, মানে পাকিস্তানকে ওরা যেখানে 1998 এর পর কোনো টুরেই যেটা হয়নি আর কি। 2023 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে, যেটা জেতার পর অস্ট্রেলিয়া অল ফরম্যাটে যত ট্রফি সব ট্রফি জিতে যায় এবং ওই বছরই আমাদেরকেই হারিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে, ঠিক আছে। তারপর ঘুরে এসে আবার বছর ঘুরতে না ঘুরতে আবার বর্ডার গাভাস্কার ট্রফি জেতে। এবং শুধু জেতে নয়, পারফরমেন্সও যদি আমি একটু বলে রাখি, তুমি জানো আমি তো দর্শকদের জন্য একটু বলে রাখি, এর উপরে একটু বাড়ি বাড়ি যাচ্ছি আমি। ওয়ার্ল্ড কাপে যে ম্যাচগুলো দরকার ছিল সেই ম্যাচে প্রত্যেকটা ম্যাচে ইকোনমিক্যালি পারফরমেন্স দিয়েছে, 2-3টে করে উইকেট নিয়ে নিয়েছে। এবং আমাদের যদি নাইট মেয়ার আর একটু আপনাদের মনে করে দিতে হয়, ওয়ার্ল্ড কাপ ফাইনালের বেস্ট বোলার ছিল। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও আফগানিস্তান ম্যাচে একা 68 বলে 12 রান করে ম্যাক্সওয়েলের সাথে দাঁড়িয়ে থেকে। এবারে শুধু এইটুকু না, এগুলো তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এরকম প্রচুর ম্যাচ আছে যেখানে প্যাট কামিন্স একা দাঁড়িয়ে থেকে ম্যাচকে ঘুরিয়ে দিয়েছে। তো অ্যাজ এ লিডার এই জিনিসটা কিন্তু আবার আমরা কদিন আগে একটা তোমার পোস্ট দেখছিলাম যেখানে বলা হয় 2021 সাল থেকে সম্ভবত উইকেট সংখ্যা ইকোনমি যেটা বলা হয় সেটা বুমরার প্রায় অলমোস্ট কাছাকাছি এবং রান সংখ্যাটা বিরাট কোহলির কাছাকাছি। মানে এমন নয় যে খুব এদিক ওদিক, একদম কাছাকাছি। তো প্যাট কামিন্সকে অ্যাজ এ লিডার ব্যাটসম্যান একটা ক্রিকেটার হিসেবে তুমি কোন জায়গায় রেট করছো? দেখেন, রাইট নাও রান সংখ্যা বিরাট কোহলির কাছাকাছি বলে বিরাট কিছু প্রুভ করার নেই। মানে ইটস নট আ বার, আর কোনো প্যারামিটার নয় এটা। আনফরচুনেটলি ইটস নট আ বার, ইটস নট আ প্যারামিটার। যাই হোক, বাট ইয়া বুমরার কাছাকাছি থাকা আনবিলিভেবল। আমার এখনো মনে আছে যে যখন সেই প্রথম এসেছিল, সত্যি তুই তখন দেখতে শিওর যে সেই সিরিজে উঠে এলো 2012 আই থিঙ্ক, 11-12 বিজিটি, সরি 11-12 বিজিটি, দুটো ফাস্ট বোলার উঠে এলো, জেমস প্যাটিনসন আর প্যাট কামিন্স। জেমস প্যাটিনসনকে হয়তো আপনাদের এখন অনেকেরই মনে নেই, বাট হ্যাঁ এককালে উঠতি প্লেয়ার ছিল। একজন বোধহয় 21, একজন 19 এরকম বয়স তখন দুজনের। অ্যান্ড দেন আলটিমেটলি প্যাট কামিন্স লাস্ট অব দি ইনজিওর্ড হয়ে চলে যায়। অ্যান্ড প্যাটিনসন রীতিমতো সেবারে খুব ভালো বল করেছিল। সচিনের এগেনস্টেও কিছু ডুয়েল হয়েছিল, যেটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। ও মাই গড, এই তখন পাতলা পিটপিটে ছেলেরা ছিল, দারুণ বল করেছিল। আর কামিন্সের তখন মানে ইনজুরির পর ইনজুরি। অ্যান্ড এই জন্য আমি বলি যে মানে মডার্ন ক্রিকেটে সায়েন্স কোন জায়গায় গেছে, যে যেখানে 6 বছর একজন ক্রিকেটের বাইরে সে ফিরে এসে এইভাবে রুল করছে। থালা ফর এ রিজন। মানে তুই ভাব যে জাস্ট অস্ট্রেলিয়াকে যে জিনিসটা আমরা দেখে এসেছিলাম সেই আমলে বা রিকি পন্টিং এর আমলে, ইভেন মাইকেল ক্লার্কের আমলে, সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া মানে অবাস্তব একখানা ক্রেডিট দেবো আমি ওকে। এবং জাস্ট ওর মধ্যে একটা কোয়ালিটি আছে যে ও কখনো সেইভাবে মেজাজ হারায় না। অনেকে ধোনির সাথে ওকে কম্পেয়ার করে, হুইচ ইজ আই ফিল আনফেয়ার, বাট আই সি যে কেন করে, মানে সেই রকম একটা ব্যাপার আছে ওদের দুজনের মধ্যে। শান্তনু, তোর কি মনে হয় প্যাট কামিন্সকে? প্যাট কামিন্স যে স্ট্যাটস গুলো আমি বললাম এটা তো ফেলে দেওয়ার না, এবং আমরা দেখছি মানে চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি T20টাকে অ্যাড করবো, আমরা টেস্ট ক্রিকেটেও দেখছি। টেস্ট ক্রিকেটে অনেকদিন মানে ক্যাপ্টেন হওয়ার আগেও 1 নাম্বার বোলার ছিল, এবং মানে এখন যখন এমন নয় যে ফাস্ট বোলার নেই, আমাদের তখন রাবাডা, বুমরাও, ঠিক আছে, ভালো ভালো বোলার ছিল। সেই সময় কিন্তু প্যাট কামিন্স বহুত দিন 1 নাম্বার বোলার ছিল, দিয়ে ব্যাটটাকে নিজে উন্নত করে। প্যাট কামিন্স প্রথম দিকে ব্যাট করতে পারতো, বাট তারপরে আবার উন্নত করে। তো আমি লঙ্গার ফরম্যাটের দিকে যাচ্ছিলাম, T20 ফরম্যাটটা মেনলি বলতে চাই। অ্যাকচুয়ালি যখন বাকি ফরম্যাটগুলো ক্যাপ্টেন হয় তারপর T20তে কিন্তু তার যে ইকোনমি রেটটা, উইকেটস এরকম ব্যাট, বাট ইকোনমি রেটটা হিউজ একটা ডিফারেন্স করেছে। আগে যেখানে 37-38 করে রান খেতে, মানে T20 বোলার হিসেবে ধরাই হতো না তাকে, তাই না? দিয়ে এবারে যখন আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন হিসেবে দেখলাম, প্রতিটা ম্যাচে ভাইটাল জায়গায় বল যাচ্ছে। ভাইটাল জায়গা বলতে যেখানে ও জানে যে আমি সেখানে মার খাবো না, ও ম্যাটার করে না আমি নিজেকে লুকোচ্ছি না কি করছি, আমি যাচ্ছি, আমি 4টা ওভার বল করছি, আমি 4টা ওভারে 25, 27, 30 এরকম রান দিচ্ছি, বেরিয়ে চলে আসছি। আমার উইকেটের দরকার নেই, আমার দরকার নেই লোক কি বলছে না বলছে, আমি নিজের কাজটা করবো, বেরিয়ে চলে আসবো। এই মেন্টালিটিটা আমি
প্রত্যেকটা ফর্মেটে দেখি যে লোক কি বলছে, আমার দেখে লাভ নেই, আমি কাজটা করছি, বেরিয়ে চলে আসছি। অ্যান্ড সাকসেসটা পাচ্ছে বলে হয়তো এটাকে আমরা এত বাহবা দিচ্ছি, বাট করে দেখাচ্ছে। এখনো পর্যন্ত কোনো ফ্লজ পাইনি আমি। আমরা ভেবেছিলাম যে ওয়ার্ল্ড কাপে যখন প্রথম দুটো ম্যাচ হেরে যায় তখন মানে আমরাই নিজেরা বন্ধু বান্ধব, আমি সত্যি পাহাড়িদা, আমরা সবাই যখন মাঠে আড্ডা মারতো তখন আমরা অনেকে ভাবছিলাম যে অস্ট্রেলিয়া গেল আর গেল, কিন্তু সত্যি বলেছিল যে দিস ইজ অস্ট্রেলিয়া, এরা জানে কিভাবে কামব্যাক করতে হয়। আমিও ভাবতাম যে অস্ট্রেলিয়া ঠিক আছে, বাট আর সম্ভব নয়। মানে আমি জানি না দর্শকের অনেকে মানবেন কিনা, বাট বুকে হাত রেখে বলুন অনেকেরই মনে হয়েছিল যে অস্ট্রেলিয়া আর সেই অস্ট্রেলিয়া নেই। বাট সেখান থেকে প্যাট কামিন্স কিন্তু, আপনারা এখনো স্কোর কার্ড খুলে দেখে নিন যে প্যাট কামিন্স একা কিন্তু অনেক ম্যাচ, মানে গোটা ওয়ার্ল্ড কাপটা অনেক ম্যাচ বাঁচিয়ে এনেছে। তো লিডিং করেছে, মানে ক্যাপ্টেন লেড ফ্রম দ্য ফ্রন্ট, যদি কেউ না দাঁড়ায় প্যাট কামিন্স দাঁড়িয়ে থেকেছে, এটা অনেকবার দেখেছি। তো একটা কথা বলবো আমি, যেটা আমরা মিস করে গেলাম, আমরা আগের পডকাস্টে আমরা কথা বলেছিলাম যেটা নিয়ে, ঠিক আছে, সেখানে লিঙ্কটা উপরে আপনারা পাবেন। সেটাই বলেছিলাম যে বুমরার যে মিটিওরিক রাইজ, বুমরা এখন রাইট নাও 907 পয়েন্ট পেয়েছে। ও মাই গড, অল টাইম লিস্টের অন্যতম ইয়েতে চলে এসছে বুমরা ভাই। সেই লিস্টের টপ 5-এ এখনো প্যাট কামিন্স আসছে। 914 অল টাইম টেস্ট বোলারদের যে র্যাঙ্কিং, সেখানে 914 পয়েন্ট পেয়েছে। যদি আপনি একটা পার্সপেক্টিভে যেতে চান না, এটা গ্লেন ম্যাকগ্রার কেরিয়ার বেস্ট। অ্যান্ড প্যাট কামিন্সের এখনো এটাকে ছাপিয়ে যেতে পারে পোটেনশিয়ালি। হি ইজ নট ফিনিশ। না, এখনো ডাউন হয়নি যে প্যাট কামিন্স ভাই একটা টাইমে ছিল, নিজেকে ইমপ্রুভ করছে ডেলি। এবং এখানে আরো একটা ভাইটাল পয়েন্ট, যে এদের বোলার গুলো কি আছে, যেমন বুমরা গোটা বিজিটিতে আমরা এত উইকেট পেতে দেখলাম, তার একটা কারণ তো তুমি মানবে যে উল্টো দিকে বোলার গুলো আমাদের যারা ছিল তার উইকেট পাচ্ছিল না, ঠিক না? যেরকম আমরা এখানে যদি একটা আলাদা প্রসঙ্গটা নিই যে আশ্বিন কেন কম উইকেট পেয়েছে, কারণ তার উল্টো দিকে জাদেজা থাকতো যে গিয়ে উইকেট নিত, সেই জন্য আশ্বিনের উইকেটের সংখ্যাটা কমেছে, যেটা মুরলীধরনের সময় ছিল না, মুরলীধরন একা উইকেট পেত। সেম জিনিসটা বুমরার ক্ষেত্রে হয়েছে, যে বুমরা উইকেট নিচ্ছে, বুমরার কৃতিত্বকে আমি ছোট করছি না, বাট বাকি বোলার উইকেট পাচ্ছিল, তাহলে 10টা উইকেট তো অস্ট্রেলিয়া পড়তে হবে, সেখানে বুমরাই বেশিরভাগ উইকেট গুলো পাবে। অস্ট্রেলিয়ার আপনি যদি বোলিং লাইন আপটা দেখেন, আপনারা অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপে কে আছে? হ্যাজেলউড ছিল না এই সিরিজটাতে, বাট হ্যাজেলউড থাকে, স্টার্ক থাকে, লায়ন থাকে, এবং সেখানে প্যাট কামিন্স, সেখানে এত পরিমাণে উইকেট নেওয়া আলাদাই। মানে এটা তো ধরা ছোঁয়ার বাইরে একটা পারফরমেন্স আমি একটা দেখছি একটা ফাস্ট বোলার হিসেবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা বুমরার কথা যখন উঠলে, বুমরার কথা একটু শিফট করি, তো বুমরা যে জিনিসটা করছে, মানে অনেকদিন ধরে করে আসছে, বাট এই সিরিজে বুমরা যেটা করলো, মানে সেটাকে তুই একটু সাম আপ কর, যে গোটা বিজিটা তুই ফলো করেছিস, তো সাম আপ করছে কি দেখছিস, রেগুলার রুটে কি প্যাথেটিক লাগছিল বুমরার জন্য, খারাপ লাগছিল, মানে কিরকম মনোভাব হচ্ছিল, মানে নাকি লোকটার পায়ে গিয়ে প্রণাম করে বলতে হচ্ছিল যে ভাই ভগবান আপনি। আমার তো দুটোই মনে হয়েছে, পায়ে পড়তেও মনে হয়েছে, আর এটাও মনে হয়েছে খুব প্যাথেটিক একটা ব্যাপার, যে ক্যাপ্টেনের কাছে আর কিছু নেই, শুধু বুমরাকে ইউজ করে যাচ্ছি, একটা প্লেয়ারের উপর পুরো ওয়ার্কলোডটা দিয়ে দিয়েছি, পুরো প্রেসারটা দিয়ে দিয়েছি, যে 2 ওভার ব্রেক দিচ্ছি, 3 নম্বর ওভারে বলছি বুমরা আজা এক অর লেলে। ক্যাপ্টেনই নেই, ক্যাপ্টেনই বুমরা, মাঝে মাঝে ক্যাপ্টেনই বুমরা, মাঝে রোহিত ডাকছে, মাঝে উইকেট কিপিংটা বাকি ছিল, যেভাবে হোক যা খুশি করছে। বুমরা এসে লাস্টে ব্যাট করে হচ্ছে রোহিত বিরাটের থেকে বেশি রান করছে, মানে বুমরা সবই করেছে গোটা সিরিজটায়। তো বুমরার জন্য জিনিসটা প্যাথেটিকও, বুমরার জন্য কি বলবো, বুমরাকে প্রণামও করতে সবার ইচ্ছে করে, বুমরাকে হতেই হতো। আর প্রত্যেকটা দিন শুধু এটাই ভয় লেগেছে যে এত বেশি ইউজ হচ্ছে। 4th টেস্টের পরে আমি শান্তনুর সাথে এভাবে মানে পার্সোনালি কথাও বলেছি, যে আমার যখন 4th টেস্টের যখন 4th ডেতে মনে হয় বল করছিল, লাস্টে যখন রোহিত ডাকছে যে বুমরা এক অর হি হ্যায় লেলে, তখন আমার এটা মনে হচ্ছিল যে এবার এলে তো ছেলেটা মানে মাঠে পড়ে যাবে, আর তো কোনো অপশন নেই ওর কাছে। মানে ও নিজে বলছে যে ভাই ওর নেই দেওয়া যারা, আরে মানে একটা বোলার আর কি করবে, মানে কন্টিনিউ বল করেই যাচ্ছে। তুমি ওকে 2টো ওভার মাত্র রেস্ট দিচ্ছ, 3 নম্বর ওভারে বলছো যে আজা ফিরছে অনেক লেলে। এভাবে হয় নাকি? এভাবে হয় না, কাউকে তো সাপোর্ট করতে হবে, সেরকম তো কিছু ব্যালেন্স দরকার। বাট ওই বুমরা মেন্টালিটি যেটার জন্য আমরা বুমরাকে আলাদাভাবে দেখি, যে ভাই কিছু হয়ে যাক, গোটা সিরিজটা আপনি দেখবেন কোনো সময় কোনো ফার্স্টেশন নেই। মানে একজন যদি আমরা বিরাট কোহলিকেও দেখেছি, বিরাট কোহলি অ্যাগ্রেশনটা আছে, বিরাট কোহলির ফার্স্টেশন আমরা দেখতে পাই, বুমরার মধ্যে তার ছিটে ফোটাও নেই। আমি এ ব্যাপারে একটা কথা বলতে চাই, বুমরার মেন্টালিটি নিয়ে, এটা আমি প্রত্যেকটা মানুষের কাছে আমি এটা যতবার বুমরা নিয়ে কথা হয়, আমি নিজেকে এইভাবে পরিচয় দিই, আমি কিভাবে বুমরার ফ্যান আমি সেদিন থেকে। ওটা 2018 ফাইনাল ছিল,
আই গেস। হ্যাঁ 2018 ফাইনাল ছিল, 2018 না 2019, 2018 তে চেন্নাই জিতেছিল, 2019 এর ফাইনাল ছিল। 2019 এর ফাইনাল, মানে 19 নম্বর ওভারের লাস্ট বল বুমরা বল করছে, বলটা বিট করে ব্যাটসম্যানকে, ওয়াটসন ছিল মনে হয় ব্যাটসম্যান স্ট্রাইকে, যদি ভুলও হয় ওয়াটসন নন স্ট্রাইকে বা স্ট্রাইকে ছিল, ওয়াটসন তখন ব্যাট করছে। তো সেই সময় একটা বল ব্যাটসম্যান কি বিট করছে, সেই বলটা ডিকক মিস করে বাউন্ডারি হয়ে যায় বলটায়। খুব অল্প রান দরকার ছিল, 10 কি 11, এক্সাক্ট স্ট্যাটস আমার মনে নেই। তো সেইখানে এসে কোনো বোলার কখনো সাবাসিত ছাড়ুন, সব সময় সব বোলার গালিগালাই দিবে, ফ্রাস্ট্রেটেড হবে। আমি পুরো স্পেলটা ভালো বল করে গেছি, সেই দিন মালিঙ্গাও মার খেয়েছে, সেদিন মালিঙ্গাও গোটা 3 ওভার মার খেয়েছে, লাস্ট ওভারে এসে ম্যাচটা জিতিয়েছে সেটা আলাদা ব্যাপার, গোটা 3 ওভার মার খেয়েছে। বুমরা এসে পুরো ম্যাচটা প্রত্যেক ওভারে ঘোরাচ্ছে, সেখানে যখন লাস্ট বলে 4 চলে যায় যে কোনো বোলার ফ্রাস্ট্রেটেড হবে। সেই দিন আমি দেখছি বুমরা গিয়ে ডিককের সাথে কাঁধে হাত দিয়ে কথা বলছে, ওকে বোঝাচ্ছে, বুঝিয়ে নিজে ফিল্ডিং করতে যাচ্ছে, এবং সেই ডিককই ওয়াটসনকে লাস্টে রান আউট করে, এবং সেটা টাফ রান আউট ছিল, একদম ইজি রান আউট ছিল না, একদম হাতের রান আউট ছিল না। তো ও এক তো সাউথ আফ্রিকান, তারপর লাস্ট ওভারে প্যানিক সবাই হয়, তো সেইখানে কোনো বোলার ওই জিনিসটা করতে পারে না যেটা ও করেছে। আমিও সেই দিন থেকে বুমরার ব্লাইন্ড ফ্যান। তো সেই ওই মেন্টালিটিটা কোনো বোলার কখনো আসবে বলে আমার মনে হয় না ইন ফিউচার। আমি জানি না খুব কাছাকাছি কাউকে দেখতে পাবো বলে। বুমরা কৃতিত্ব এখানেই থেমে থাকে না। বুমরার যদি আমরা খুব ছোট মানে আমরা ভুলে যাই, বাট এই জিনিসটা যদি আমি হাইলাইট করি, অস্ট্রেলিয়াতে গিয়ে, ইংল্যান্ডে গিয়ে, সাউথ আফ্রিকাতে গিয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়ে আসা, মানে একা পারফরমেন্স আমরা আশ্বিনকে দেখতাম যে ঘরের মাঠে কাঁপানো। আমাদের মানে বুমরা কি বিদেশের মাঠে গিয়ে মানে বিদেশের আশ্বিন নাকি আরো বড় কিছু? ডেফিনেটলি আরো বড় কিছু, মানে ও শুধু নিউজিল্যান্ডে হওয়াটা বাকি আছে। নিউজিল্যান্ডের সাথে স্ট্যাটস খুবই জঘন্য বলতে পারবো না, বুমরার লেভেল হলে জঘন্য, ঠিক আছে, এটা অনেকের জন্য অনেক ভালো। একবার নিউজিল্যান্ড ফিট বুমরা যদি চলে যায়, ও দে ডোন্ট নো হোয়াটস কামিং ফর দেম, ঠিক আছে। তো মানে বুমরা ডেফিনেটলি আমি ফিল করি, মানে এখনো, হ্যাঁ বলতে অবাস্তব লাগলেও, যে এখনো মনে হয় যে ওর আর একটা গিয়ার বাকি আছে। মানে ও যে ইয়েতে করছে, ওর যদি এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা আমরা ঠিকঠাক অ্যাকচুয়ালি করতে পারি, অ্যান্ড লাইক আই সেড যে অফ দ্য ফিল্ডের ম্যানেজমেন্টের বাইরেও অন দ্য ফিল্ড ম্যানেজমেন্টও একটু দরকার। মানে ওই একটা না বল করিয়ে যাচ্ছি লিড বোলারকে, ওটা করা যাবে না। জাহির খানের আমরা দেখেছিলাম যে কিভাবে ইনজিওর্ড হয়ে গেছিল লাস্ট ক্যারিয়ারের ইয়ের দিকে, ব্রেটলি। তো বুমরা সেই লেভেলের বোলার তো, এবং তাদের চেয়েও আরো ওপরে। তো সেই হিসেবে, হ্যাঁ ওপরে, তো সেই হিসাবে বুমরাকে আই থিঙ্ক একটু বেটার ম্যানেজ করা উচিত আমাদের। বাট মানে ভবিষ্যতের দিকে আমাদের মাথা রেখে এটাই করা উচিত। এবার ভবিষ্যতের দিকে নজর রেখে আমাদের আর কি করা উচিত শান্তনু? দেখো, প্রথম কথা আসবে, তুমি যখনই বললে যে ওভারের পর ওভার বল করে গিয়েছে, আমার বুমরার কথা মাথায় আসছে না। আমার প্রথম মাথায় আসছে মোহাম্মদ সিরাজ, ইস পে রহম করো ভাই, খুদা কে লিয়ে রহম করো। মানে একটা ছেলেকে পেয়ে গেছে, ছেলেটার বাপ মারা গেছে বলে যা খুশি করাচ্ছে। 670 ওভার, মানে এখন তো স্ট্যাটটা আবার বেড়ে গেছে, 670 ওভার বল করেছিল। কিছুদিন আগে অব্দি আমি দেখছি ভাই একটা বোলার টানা এত ওভার বল করেছে টেস্ট ক্রিকেটে, একটা ম্যাচও রেস্ট পায়নি। চোট হয়নি, বাপের ভাগ্য ভালো, কারণ আমরা এমনিতেই বুমরা নেই তো थोड़ा डार्क हो गया। ये खुदा माफ करना, साई बाबा इज वाचिंग, সরি। বাট অন এ সিরিয়াস নোট, সিরাজের সাথে যেটা হয়েছে, সিরাজ মানে চোট পায়নি, মানে সিরাজ একটা ফাইল করতো যে আমিও ক্ষমা ডিজার্ভ করি, যতই হোক লাস্ট 5টা ম্যাচে ওডিআই এর মতন বল করেছে টেস্ট ম্যাচে। বাট সিরাজের যে ওয়ার্কলোডটা হচ্ছে, এটা কারণটাই তো তাই না, যে আমাদের কোনো ব্যাকআপ কেউ নেই। স্বামী যখন চোট হয়ে গেছে, আমরা চারদিকে খুঁজে বেড়াচ্ছি কোথায় কে জোরে ছুটতে পারে। তুই ছুটতে পারবি, চলে রোহিত শর্মা ঘুরাতে পারবি হাত, যেমন রোহিত শর্মা বলেছিল আমরা হাত ঘুরাতে পারবো, বিরাট কোহলিকে ফাস্ট বোলার হিসেবে নিয়ে চলে যাবে। এরকম খুঁজে তখন আনছি এমন প্লেয়ার যারা ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে ধরে নিয়ে আসছে। প্রসিদ্ধ কৃষ্ণার নাম অনেকদিন শুনিনি, একটা সময় স্কিমে ছিল, নেই, চলে এলো। তো এখানে সমস্যাটা যেটা হয়েছে যে আমাদের কোনো ব্যাকআপই তৈরি হয়নি, সেটা আমরা আসছি। আমি সত্যি সৌরভদের কাছে আমি কন্টেক্সটা দিয়ে রাখি যে আমার রাহুল দ্রাবিড় থেকে শুরু করে, যেখানে রবি শাস্ত্রী ছিল, রবি শাস্ত্রী আমাদের পেস ডিপার্টমেন্টকে, রবি শাস্ত্রী বিরাট কোহলি মিলে, এটা আমাদের স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত তাদের যুগটাকে। এই কারণে যে পেস বোলিং অ্যাটাক ইন্ডিয়ার কি ছিল, সেখান থেকে কোন লেভেলে নিয়ে গেছিল। ইভেন আমরা এই লেভেলে নিয়ে গেছিল যে উমেশ যাদবকে আমরা ভাবতাম ভাই যাদব ভাই এসেছে, ঠিক আছে, উইকেটটা ভেঙে দেবে। স্ট্যাটস সেটা বলছে, মানে এটা কিন্তু উমেশ যাদব অত ভালো বোলার ছিল, তাকে তৈরি করা হয়েছে। ঈশান্ত শর্মা একটা টাইমে
মানে সেই আবঝার মতন জল ছবির মতো মুছে যাচ্ছে, তাকে আবার নতুন করে পেন্ট করা হয়েছে ইশান্ত শর্মা 2.0। ইশান্ত শর্মা ইন্ডিয়া টিমে রেগুলার খেলে গেছে, তো সেই বোলার সেইরকম বোলারগুলো বলছে, বাট সেরকম বোলারগুলো আজকে গেল কোথায়? এটার গাফিলতিটা তোর কাছে আগে আসি যে এর গাফিলতিটা কোথা থেকে শুরু? রাহুল দ্রাবিড়ের যুগ থেকে আমরা কি ব্যাটসম্যানদেরকে বেশি দায়িত্ব দিচ্ছি, মানে গুরুত্ব দিচ্ছি বোলারদের ছেড়ে? এই রবি শাস্ত্রী আমলে স্বর্ণাক্ষর বলছে আমার ওল্ড মং গোল্ড রিজার্ভ মনে পড়ছে। কারেক্ট, এটাই ভেবেছিলাম। বল বল বল। হ্যাঁ, আমার কোশ্চেনটা এই দাঁড়া, আমি ভাগ করে দিল সেগমেন্ট। আমি তোর কাছে শুরু করছি রাহুল দ্রাবিড়, আমি একটু বেশি খিস্তি শুনতে এসে যেন গৌতম গম্ভীরকে নিয়ে। ও মাই গড, নো। রাহুল দ্রাবিড় গৌতম গম্ভীরকে টাচ করবি না, টোন টাচ। রাহুল দ্রাবিড়ের সময় আমাদের সমস্যাটা কি হলো? রাহুল দ্রাবিড়ের সময় সমস্যা বলতে দেখ, আমি সমস্যা সেভাবে এখানে কিছু খুঁজে পাবো না, কারণ এখানে আমরা কাদেরকে ভরসা করব? যারা রেগুলার আমাকে পারফরমেন্স দিয়ে যাচ্ছে তাদেরকেই ভরসা করব। আমরা তখন ব্যাকআপকে ইউজ করব যখন মানে আমার কাছে সেই সোর্সটা নেই। আমার কাছে যে মেন বোলার, যেমন আমি ধর তোকে বেশি ভরসা করি, তুই যখন আমার কাছে নেই তখন আমি সৌরভদাকে ভরসা করে সৌরভদাকে ডাকছি। তো সেরকমই আমার কাছে যদি সামি না থাকে তখন আমি সিরাজকে ডাকছি। তো এরকম কিছু একটা তো রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে আমি মনে করি না রাহুল দ্রাবিড়ের এরাটাই এরকম কিছু গন্ডগোল হয়েছে। গন্ডগোল যেগুলো হচ্ছে সেগুলো এখন হচ্ছে। টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের সময় কোনো গন্ডগোল হয়েছে বা না, গন্ডগোলের কথা নেই, মানে ধর আমাদের ব্যাকআপ মানে ফিফথ বোলার কে আমাদের এখনো জানি না। মানে গৌতম গম্ভীর যখন এলো তখন আমরা না, আমরা কি আগে জানতাম না আমাদের ফিফথ বোলার কে? আমরা কি আগে জানতাম না যে আমাদের পাঁচটা ব্যাটসম্যান কে কে খেলবেন? ব্যাটসম্যান তো আমি জানি, না, ব্যাটসম্যান বোলার সবই বলছি, আমরা কি আগে জানতাম না? আমাদের কাছে ব্যাকআপ কি ছিল না? আমাদের কাছে পিছনে কি এক্সট্রা ব্যাকআপ ছিল না? আমার কাছে রাহুল দ্রাবিড় এরা তো উমেশ যাদব, ঈশান্ত শর্মা খেলে গেছে, বাট তারা একটা টাইমে বাদ পড়েছে। সেটা কি গৌতম গম্ভীর আসার পর? তার আগেই পড়েছে। গৌতম গম্ভীর এসে দুটো সিরিজ মাত্র টেস্টে খেলা, কিন্তু রাহুল দ্রাবিড়ের সময় যখন বাদ পড়ে যায় তাহলে ওই সময় আমাদের মুকেশ কুমার খেলছিল। সেই মুকেশ কুমার আজকে নেই, সেটা অন্য ব্যাপার, মুকেশ কুমার খেলছিল। তাহলে এই জিনিসটা একটা হতে পারে যে রাহুল দ্রাবিড় মুকেশ কুমারকে বেশি ভরসা করছিল। মুকেশ কুমারকে রেগুলার খেলেছে, এখন গৌতম গম্ভীর এসে তাদেরকে পুরো স্কিম থেকে বাদ দিচ্ছে বলে আমরা হাউ উত্তাস করছি যে বোলার গুলো কোথায় গেল। না না, ওটা না, মানে দুটো কোচের প্রায়োরিটি আলাদা হয় সবসময়। দুটো যে কোচ হয় বা যে বোলিং কোচ যারা থাকেন তাদের প্রায়োরিটি সবসময় আলাদা হয়। তারা কাদেরকে নিয়ে কাজ করতে চায় বা কিছু। যেমন গৌতম গম্ভীর যখন এসছেন তখন সে তার পুরো কোচিং স্টাফটা চেঞ্জ করেছেন, কারণ সেই কোচিং স্টাফের সাথে বেশি সে কাজ করে এসছে, কমফোর্টেবল সে বেশি। তো রাহুল দ্রাবিড়ও সেরকম ছিল, এবং কোচিং স্টাফও না, বোলারদের ক্ষেত্রেও, নেট বোলারদের ক্ষেত্রেও নিজের প্রেফারেন্স থাকে। হঠাৎ করে হর্ষিত রানাকে নিয়ে এসছে কেন? হর্ষিত রানাকে বেশি প্রেফার করেন গৌতম গম্ভীর, ঈশান্ত শর্মাকে বেশি প্রেফার করতেন রবি শাস্ত্রী বলার থেকেও বেশি বিরাট কোহলি। তো সেই প্রবলেমগুলো এখনই হঠাৎ করে গৌতম গম্ভীর এসছে বলে হঠাৎ করে বোলার কোথায় গেল একটা সিরিজ দেখে বলা যাবে না। মানে তোর ধর ভারতরুণ ছিল, ভারতরুণ এখন নেই। ভারতরুণ যে কাজটা করেছে আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টের জন্য, আলাদা করে কিছু বলার নেই। হঠাৎ করে এখন একটা দুটো সিরিজ দেখে তুই কখনো এটা জাজ করতে পারিস না যে এই বোলার গুলো আমাকে কেন কাজ করে দিচ্ছে না বা কিছু। হ্যাঁ, তুই স্কোয়াড নিয়ে কথা বলতে পারিস বা এইসব বলতে পারিস যে এই স্কোয়াডে এই প্লেয়ার এলো কেন বা এই স্কোয়াডে এই প্লেয়ারটা বাদ। তো গৌতম গম্ভীরের দিকে যদি ঢুকি, গৌতম গম্ভীর যখন সৌরভদার কোচ হয়ে আসেনি, ঠিক আছে, তাকে যখন স্টার স্পোর্টসে দেখা যেত, কথাগুলো বলতো এক যে बोलर्स आपको बैट्समैन आपको मैच नहीं जीता था, आपको टूर्नामेंट नहीं जीता था, आपको बोलर्स टूर्नामेंट जीताते हैं। बोलर কোথায়? ये सब लोग बस पीआर के लिए, মানে পিআর এর জন্য খেলছে। বিরাট কোহলি, রোহিত শর্মা এরা সব পিআর এর জন্য খেলছে, ঠিক আছে? এদেরকে বাদ দিন, এদেরকে সুপারস্টার কালচার চলবে না ইন্ডিয়াতে, ঠিক আছে? সবচেয়ে বড় পিআর কন্ট্রোভার্সি এখন চলছে গৌতম গম্ভীর এরাতে। তো গৌতম গম্ভীর হিপোক্রেসিটাকে তুমি যদি সাম আপ করতে চাও, মানে তুমি বললে আমাদের গোটা পডকাস্ট বানাচ্ছি না গৌতম গম্ভীর নিয়ে, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, তুমি ছোট করে বলে যে গৌতম গম্ভীরের গোটা টেনারটা যতটুকু হয়েছে তার মধ্যে তুমি সবচেয়ে বড় হিপোক্রেসি কোন জিনিসটা খুঁজে পেয়েছো? দেখ, মানে আমি হিপোক্রেসিতে ওভাবে যাবো না, তাহলে জিনিসটা একটু পার্সোনাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, না ঠিক আছে, না, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। কিন্তু আমি এটা বলছি, গম্ভীরের ব্যাপারটা দেখ, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এই যে আমাদের সিডনিতে টেস্টটা হলো, সিডনিতে টেস্টে কি হলো যে আমাদের আড়াইখানা স্পিনার খেলালো, ঠিক আছে, ভালো কথা। আড়াইটে স্পিনারের মধ্যে ফার্স্ট ইনিংসে বল করেছে নীতিশ রেড্ডি 7 ওভার, রবীন্দ্র জাদেজা 3 ওভার। আগের পডকাস্টে আমরা বলেছিলাম। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দর বল করেনি। সেকেন্ড ইনিংসে 27 ওভার, আমাদের কাছে একটু সিলেকশন পুলটা ছোট, সেটা কাদের ফল্ট আমি জানি না, পডকাস্টারদের হয়তো। সেখানে
নীতিশ রেড্ডি বল করেছে 2 ওভার, জাদেজা বল করেনি, ওয়াশিংটন সুন্দর 1 ওভার। এবার আমি দেখলাম যে এক জায়গায় গাভাস্কারও বলছেন যে মানে তাহলে হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট, 2.5খানা স্পিনার খেলালাম কেন আমরা, কি করতে? ঠিক আছে, অস্ট্রেলিয়া ওই বিয়েতে যায়নি, ক্লিয়ারলি আমরা পিচ ভুল রিড করেছি, ক্লিয়ারলি আমাদের গেম প্ল্যান সঠিক জায়গায় ছিল না। অনেক সময় এমন হয়েছে যে ইন্ডিয়া বিদেশেও এক্সট্রা স্পিনার নিয়ে খেলিয়েছে এবং জিতেছে, হেরেছে, সব হয়েছে। একটা গেম প্ল্যান ছিল। আমি জানি না এখন গেম প্ল্যানটা ঠিক কি, মানে আইপিএল এর টিম বানাচ্ছে সেই রকম ফিল হচ্ছে, 4-5টে অলরাউন্ডার ঢুকিয়ে দিচ্ছে, মানে চেন্নাই সুপার কিংস আর কেকেআর এর একটা মিক্স স্কোয়াড দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে। পেসার গুলো যেগুলো খেলাচ্ছে আমরা র্যান্ডম, মানে হ্যাঁ র্যান্ডম, মানে কোনো প্ল্যান নেই যে এই পেসারটাই খেলা ভার্সিটি নাকি দুটো র্যান্ডম কিছু হয় না ওগুলো। দেখ ওগুলো হচ্ছে চিরকুটে ঢোকানো থাকে, যে তোলা হয়, র্যান্ডম না ওগুলো তোলা হয়। আরে ভয় পেয়ে গেছে যে আমি যে ক্রিকেটটা আরে আজকে প্রসিদ্ধ কৃষ্ণা আছে, আজকে প্রসিদ্ধ কৃষ্ণা সবাই দেখে নাও, প্রসিদ্ধ কৃষ্ণা আছে। আমরা ভাবছেন প্রসিদ্ধ কৃষ্ণা অস্ট্রেলিয়া ঘুরতে গেছে। মানে আমি জাস্ট অস্ট্রেলিয়া ঘুরতে তো সারফরাজ গেছিল, ও বেচারাকে কি করতে কথা বলছি, কি বলবো, যাই হোক আর কিছু বলার নেই। আরেকজন গেছিল, আমি গেছি স্যার। কথা আছে, ও ওকে খেলাবেন আমি জানতাম, যাই হোক। তো ব্যাপার হচ্ছে এটাই, কিসের জন্য, যেখানে তুই একটা স্পিনার ঠিক করে ইউজ করছিস না, তুই ওই 2টো স্পিনার আর 1খানা হাফ স্পিনার নীতিশ রেড্ডি কি করতে খেলাচ্ছিস? আমি বুঝতে পারছি না যে জিনিসটা ঠিক কি হলো কেসটা। যাই হোক, এবার ওটাই দেখছিলাম যে গাভাস্কারের ইন্টারভিউতেও করেছে, তুলে ধরেছে। স্পিকিং অফ গাভাস্কার, আমি জাস্ট একটা ছোট আমার এখানে আমার বিরক্তি আমি প্রকাশ করে যেতে চাই। আমাদের একটা স্বভাব আছে যে অস্ট্রেলিয়ানদের মানে সাদা চামড়ার লোক দেখলেই পা চাটার একটা স্বভাব আছে অনেকের। সেখানে আমি বলতে চাই যে হোয়াট ওয়াজ দ্যাট? এটা তো বর্ডার গাভাস্কার ট্রফি ছিল, গাভাস্কার ওখানে বসে আছে, গাভাস্কার পুরস্কার দিতে আসছে না। অস্ট্রেলিয়া জিতলে বর্ডার দেবে, হ্যাঁ অ্যালান বর্ডার এসে দেবে, আর ইন্ডিয়া জিতলে সুনীল গাভাস্কার দেবে। হোয়াট দ্য ফাক ওয়াজ দ্যাট? চিরকাল আমরা দেখেছি যে অ্যাভেলেবেল দেখেছে, দুজনে থাকলে দুজনে, একজন থাকলে একজন দিয়ে এসেছে। দিস ইজ নট বর্ডার ভার্সেস গাভাস্কার ট্রফি, দিস ইজ নট বর্ডার অর গাভাস্কার ট্রফি। দে আর লেজেন্ডস, তুই ওদেরকে ট্রিবিউট দিচ্ছিস। লোকটা বসে আছে, তাকে তার চ্যানেল, যে চ্যানেলে কাজ করছে সেখানে মেসেজ পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়া জিতলে আসবে, বুঝলেন, হলে বাদ দাও। এগুলো কি কি ধরনের ডিসরেসপেক্ট? এরকম আমি এটা শুনেছি যে মানে অ্যাকচুয়াল ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে কোনোভাবে কোনো যোগাযোগ করা হয়নি, জাস্ট যেখান থেকে ব্রডকাস্ট করছে সেখান থেকে তাকে বলা হয়েছে। আর আমার যতদূর মনে পড়ছে, এখনো আমি শিওর, আমার যতদূর মনে পড়ছে না, আমি একদম শিওর, যখন সিরিজটা শুরু হয় তখন বর্ডার আর গাভাস্কার দুজন মিলে ট্রফিটা নিয়ে গিয়ে মাঠে গিয়ে রেখেছিল। এটাই তো ট্র্যাডিশন। আরে যখন রেখেছিল তাহলে তখন তুমি বর্ডারকে ডেকো না, আমাদের ট্রফিটা আমাদের ছিল, তাহলে তুমি শুধু গাভাস্কারকে ট্রফিটা রাখবে, তখন কেন বর্ডার আসছে? আই এম সরি, আমরা তোমাদের পা চাটতে পারবো না। বিরাট কোহলিকে আমরা আমাদের পডকাস্টে বসে অনেক কিছু ক্রিটিসাইজ করেছি, খারাপ খেললে ক্রিটিসাইজ করবো, ভালো খেললে ভালো বলবো 100 বার। তোদের কোন সাহসে তোরা বিরাট কোহলি যখন এই মাঠে নামছে কোহলি ইজ আ ওয়াঙ্কার বলে এমনি করছিস? কোন সাহসে? আমাদের সিডনি থেকে আমার একটা ভাই মাঠে ছিল, ও পাঠিয়েছে ভিডিওটা, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। কোহলি ইজ এ ওয়াঙ্কার বলে ওরা প্রত্যেকটা মাঠে, মানুষটা মাঠে নেমেছে তাকে করছে। তোরা ওই লোকটাকে ফুটেজ খেলি বেটা আসার সময় প্রত্যেকবার, একবার না কিন্তু ভাই, বারবার এলে কিং ইজ হিয়ার, মানে বেস্ট প্লেয়ার সিন্স ব্র্যাডম্যান, যা তা বলেছে ওরা। সেখান থেকে শুরু করে মানে ক্লাউন টাউন যা তা বললো, রোহিতকে ক্রাই বেবি বললো। ভাই তোদের সাথে এরকম ছেঁচড়ামো করি আমরা? মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়া দেশটার যে কি কালচার, ওদের যে ওখানে সব সেই শাস্তি দিতে পাঠিয়েছিল সেই জিনিসটা উঠে আসে ওদের কালচারে, এন্ড ওরা ভাবে যে আমরা ওদের রেসপেক্ট করবো। কি কোন সাহসে ওরা, ওদের কারোর ওখানে কোহলির পা ধুয়ে খাবার যোগ্যতা নেই, তারা এসে বলে কোহলি ইজ এ ওয়াঙ্কার। অন্য প্রশ্নকে পাঠাতে পারবো, দেখবি বেটা মাঠ ছেড়ে পালাবি ভয়ে, ফালতু একটা জিনিস। তো সত্যি যেটা বলছিল এক্ষুনি যে কিছু বলার ছিল ঈশ্বর, সারফরাজ, ধ্রুব জুরেলকে, এদেরকে নিয়ে। তো এরা অস্ট্রেলিয়া ঘুরতে যায়নি, এরা টিমের সাথে গেছিল। তো আমাদের যখন এত বাজে অবস্থা যে প্রথম ম্যাচটার পর আমাদের একটা ম্যাচ আমরা থলকুল খুঁজে পাইনি, মানে যদি বৃষ্টি না হতো চারটায় হারতাম। তো সেখানে যখন বড় বড় লেজেন্ড গুলো এইভাবে
লেজেন্ডারি ফ্লপ যাচ্ছে, তখন কি মানে আমরা এইটুকু এক্সপেক্ট করতে পারি না গৌতমের কাছ থেকে যে 3 জনের মধ্যে একজনকে অন্তত আমি আবার সুযোগ দেবো, যেখানে অভিমন্যু ঈশ্বরের এত সুন্দর ডোমেস্টিক ক্রিকেট হয়েছে, ধ্রুব জুরেল এত ভালো পারফরমেন্স দিয়ে যতবার সুযোগ পেয়েছে, এবং যখন আমরা তোর প্র্যাকটিস ম্যাচগুলো খেলছিলাম সেখানে ধ্রুব জুরেল বেস্ট ব্যাটসম্যান ছিল, তাই না? তো এদের দিকে কি একবার চোখ তুলে তাকানো উচিত ছিল না, যেখানে আমরা গিলকে অন্তত গিলের এত সুন্দর রেকর্ড সিআর বাইরে গিলকে আমরা 4টা ম্যাচ খেলে দিলাম, 14টা না 15টা ইনিংসে 40 করেনি। এই সচিনের মেয়েকে ডেট করে প্রিন্স দেখলেগা। তো সেখানে কি আমরা একটু উল্টো দিকে তাকাতে পারতাম না ধ্রুব জুরেল অভিমন্যুশ্বরের দিকে? ধ্রুব জুরেল অভিমন্যুশ্বরন পার্টিকুলার কোনো নাম, আমি অনেকগুলো নাম আছে এরকম, ঠিক আছে, এই নামে আমি যাচ্ছি না, পরে যাচ্ছি এই নামে। আমি সবার আগে বলবো যে একটা টিম আমরা সিলেক্ট করেছি, একটা স্কোয়াড সিলেক্ট করেছি, আমরা স্কোয়াডটা সিলেক্ট করেছি এই বেসিসে যে এরা আমাকে ওখানে পারফর্ম করে দেবে, আমরা ওই প্লেয়ার গুলোকে খেলাবো না। আবার আমরা এটাও বলছি যে গৌতম গম্ভীরের আপার হ্যান্ড আছে, কিন্তু সিরিজ হেরে যাওয়ার পরে আমরা এটা বলছি যে গৌতম গম্ভীর নাকি চেতেশ্বর পূজারাকে চেয়েছিল, কিন্তু চেতেশ্বর পূজারাকে গৌতম গম্ভীর পায়নি। এই সব নিয়ে আমরা পিআর ছড়াচ্ছি। কিন্তু আবার আমরা যখন গৌতম গম্ভীর টেনিয়ারটা যখন শুরু হয়, যখন টি20 এদিক ওদিক জিতছে, এই করে দিচ্ছে, এই প্লেয়ারকে খেলাচ্ছে, একটা ম্যাচ পর প্লেয়ার চেঞ্জ করে দিচ্ছে, সেটাও জিতে যাচ্ছে, সূর্য কুমারকে আর রিঙ্কুকে দিয়ে বল করিয়ে সুপার ওভারে খেলাটা নিয়ে চলে যাচ্ছে, তখন গৌতম গম্ভীর জিজি এরা অনেক কিছু দেখলাম। কিন্তু এখন যখনই সিরিজটা হেরে গেলাম, তখন গৌতম গম্ভীর চেতেশ্বর পূজারাকে চেয়েছিল, কিন্তু সিলেকশন কমিটি রাজি হয়নি। কেন রাজি হবে না? গৌতম গম্ভীরকে আপার হ্যান্ড দেওয়া ছিল, কেন রাজি হবে? তো সেসব ছেড়ে এখন যখন সিলেকশন কমিটির টিম বানিয়েছে, আমাকে 15 জনের হোক, ব্যাকআপ প্লেয়ার নিয়ে 20 জন হোক, একটা টিম বানিয়ে দিয়েছে। আমি সেই টিমের ম্যাক্সিমাম প্লেয়ারকে খেলাবো না। একটা টেস্ট খেলা হচ্ছে, এটা কোনো টি20 সিরিজ না, এটা আইপিএল না। আমার কাছে স্পেশালিস্ট ব্যাটসম্যান 4টে, তার মধ্যে 2 জন জাস্ট নামকে বাস্তে খেলছে, যে বড় নাম অপোনেন্ট দেখে ভাববে হ্যাঁ বিরাট কোহলি নামছে, হ্যাঁ রোহিত শর্মা নামছে। না, রোহিত শর্মাকে অ্যাকচুয়ালি কেউ ভাবে না, বিরাট কোহলিকে ভাবে কিনা আমি জানি না, তবে হ্যাঁ বিরাট কোহলির নামটার একটা ভ্যালু রয়ে গেছে এখনো, ঠিক আছে। কিন্তু রোহিত শর্মা, আমি জানি না রোহিত শর্মা কে কি ভ্যালু দিচ্ছিল বা কিছু, আমি জানি না। রোহিত শর্মা ফার্স্ট ম্যাচটা খেলেও নি, তো রোহিত শর্মা সিরিজ শুরু করেনি, সেটা মেন ফ্যাক্ট। তো তারপরে আমি 3টে অলরাউন্ডার খেলাচ্ছি, মানে যারা ক্রিকেট বোঝে তারা তো এটুকু জানে যে একটা অলরাউন্ডারের থেকে আমার কাছে স্পেশালিস্ট ব্যাটসম্যান সে অবভিয়াসলি বেটার ব্যাটসম্যান। তো অভিমন্যু ঈশ্বরন বছরের পর বছর রান করে দরজা জানলা দেওয়াল সব ভেঙে শেষ করে দিল, কোনো ভ্যালুই নেই। আমার সাথে শান্তনুর 2019 সালে ঝগড়া হয়েছিল, ফোনে ঝগড়া হয়েছিল এই বিষয়ে, পডকাস্ট লিংকে উপর এই বিষয় যে ও বলছে যে রোহিত শর্মা ওডিআই এত ভালো খেলছে, তো সেই জন্য রোহিত শর্মাকে এখন সুযোগ দেওয়া হচ্ছে ওপেনিং এ। রোহিত শর্মা কেন আরো 2-3 বছর আগে সুযোগ পায়নি টেস্টে, ঠিক আছে। কিন্তু আমি ওকে তখন এটাই বারবার বোঝাচ্ছিলাম যে প্রিয়াঙ্ক পাঞ্চালের ওই বছরের রেকর্ডটা গিয়ে দেখ ভাই, প্রিয়াঙ্ক পাঞ্চাল যদি এত কিছু করে, মানে আমি একটা মানুষ হয়ে বলছি, মানে আমার এত টাফ মেন্টালিটি নেই। আমি যদি কখনো কোনো রকম এরকম লেভেলে ক্রিকেট খেলতাম, যদি আমার জায়গায় সরি, তো আমার জায়গায় যদি রোহিত শর্মা ওই বছর ওইখানে টেস্ট খেলতো, সাউথ আফ্রিকা সিরিজ ছিল না, ওখানে টেস্ট খেলতো, তো আমার কাছে গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো অপশন থাকতো না। প্রিয়াঙ্ক পাঞ্চাল ওই বছর যে রেকর্ডটা করে রেখেছিল, তো অভিমন্যু ঈশ্বরনও সেই রেকর্ড করে আসছে, ধ্রুব জুলের পারফরমেন্স দিচ্ছে, দেবদত্ত পাডিক্কাল একটা ম্যাচ খেলেছে, খুব নড়বড়ে খেলেছে, কিন্তু তুমি ওকে ইউজ করো তবে তো পারফর্ম করবে। অক্ষর প্যাটেলকে তুমি নিয়ে যাবে না, অক্ষর প্যাটেল কি করেন টিমটার জন্য? অক্ষর প্যাটেল লাস্ট 3 বছর ধরে কি করেনি? বলছে তোর ব্যাটা হয়েছে, দেখ বলবো। তারপরে আরো একটা কথা, সবাইকে নিয়ে সবাই কথা বলছেন, ইন্ডিয়া স্পিনার খেলাচ্ছে, 2টো স্পিনার। ইন্ডিয়া কেন স্পিনার খেলাচ্ছে? কারণ ওরা বেটার ব্যাটসম্যান। কিন্তু কেউ একবারও কিন্তু না কোনো পিআর টিম, না কোনো নিউজ চ্যানেল, না কোনো ইন্ডিয়ার কোনো পুরনো লেজেন্ড প্লেয়ার, কেউ কিন্তু কুলদীপ যাদবকে নিয়ে কোনো কথা বলছে না। কুলদীপ চোট আছে, তুমি ওকে ব্যাকআপ হিসাবে তো নিয়ে যেতে পারতে, কিছু তো ছিল। দেখ যাই হোক, এগুলো বলতে থাকলে তো সারা রাত চলে যাবে। আমি তো শুনলাম কুলদীপ যাদব চাহালকে সান্ত্বনা দিচ্ছে, আমি বলছি দেখ বর্তমান নিয়ে তো অনেক কিছু হলো, মানে
এবারে ফিউচারে ওয়ার ডু উই গো ফ্রম হিয়ার? আমরা প্রেডিক্ট করছিলাম আমাদের পডকাস্টে যে এই সিরিজের লাস্টে আমরা আরেকটা কিছু দেখতে চলেছি, যেটা আমরা দেখতে পাইনি। অফকোর্স আগে একটা ব্যাপার ছিল, সৌরভ গাঙ্গুলি যখন টিম থেকে বাদ পড়েছিল, যে তখন একটা সেন্টিমেন্ট থাকতো, মনে আছে সেই অ্যাডটা সৌরভের, যেমন সেই হাই মে সৌরভ গাঙ্গুলি। ও আমি বললাম তুমি বলছো ক্যাপ্টেন টিএমটি বার। না 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 না, ওটা পরে এসছে, ভুলে তো নেই। তারপর যুবরাজের সেই অ্যাডটা, জব তক বল্লা চল রা তব তক টাট है। তো একটা এই জিনিস ছিল আগে, যে লাইক মিডিয়াও কাইন্ডা ওভাবে তুলে ধরতো। দেখ পিআর তখনকার যুগেও ছিল, ঠিক আছে, এখনকার যুগেও আছে। তো আমি হিপোক্রিট অ্যাড করবো না, যে অ্যাড করবো না যে তখন ছিল না, এখনো আছে। এবার কারেন্ট যে পিআর যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, এখান থেকে ইন্ডিয়া, আমরা যারা দিনের শেষে ইন্ডিয়াকে জিততে দেখতে চাই, তুই রোহিত শর্মার ডাইহার্ড ফ্যান ও বিরাট কোহলি ডাইহার্ড ফ্যান, বাট তারপরেও তোরা বুঝিস যে এই মুহূর্তে কি করতে হবে। তো এখান থেকে কোথায় যাব আমরা? রোহিত শর্মা তো একটা ম্যাচ সাইড করে নিল, যাতে মানে খাড়াটা ওর ঘাড়ে না পড়ে, অ্যান্ড দেন ও রীতিমতো সেটা নিয়ে কুকি পয়েন্ট চারদিকে কুড়িয়ে বেড়াচ্ছে দেখছি, বিদ্যাবালা ক্রিকেট দেখছে আজকাল নাকি। তো দেখো, যেটা আমরা সন্ধ্যাবেলা আমি সত্যি হাঁটতে হাঁটতে ডিসকাস করছিলাম, যে রোহিত শর্মা বিরাট কোহলি দুজনকে এখনো বিসিসিআই অত বড় হয়নি যে রোহিত শর্মা বিরাট কোহলিকে বলবে যে এবারে সরে যায়। রোহিত শর্মা বিরাট কোহলিকে নিজেরা হয়তো গিয়ে বলেছে যে তুমি এই ম্যাচটাকে সরে দাঁড়াও, ঠিক আছে, যেরকম আমরা পুরোনো সিনেমাগুলো দেখতাম না, পুলিশ গিয়ে বলছে কেউ একজন রেপ করে দিয়েছে, মার্ডার করে দিয়েছে, বলছে আপ কুছ দিন কে লিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, ঠিক আছে, বাকি হাম সামালতে হ্যায়। সেম জিনিসটা আমার মনে রোহিত শর্মার ক্ষেত্রে হয়েছে, যে একটা ম্যাচ সরিয়ে দিল, হারলে যাতে পরে এসে কথাবার্তা না বলতে হয়, দিয়ে পিআর টিআর খাবো, এই করবো। বিরাট কোহলির ক্ষেত্রে কেউ জিনিসটা হবে, রোহিত শর্মাকে যখন রোহিত শর্মা জানি না ঘুরে আসবে কিনা নিজে, বাট যদি ঘুরে আসতে চায় বিসিসিআই আটকানোর ক্ষমতা নেই। মানে ও তো ক্লিয়ারলি বলছে যে আমি বিরাট কোহলিকে সরাতে হলে আবার সৌরভ গাঙ্গুলিকে আনতে হবে। তো 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 যদি বিরাট কোহলির ব্যাপারে আসি আমি, তো বিরাট কোহলির ব্যাপারটা এরকম, বিরাট কোহলি ওডিআইতে কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা দুজনে আমরা যখন লাস্ট ফর্ম দেখেছিলাম, দুজনই কিন্তু গ্রেটেস্ট যেরকম ছিল সেরকম পারফরমেন্স দিয়ে গেছে। তো এই বছর আমাদের হিউজ পরিমাণ 25টা সম্ভবত, আমি খুব ভুল নয় 25টা ওডিআই খেলবো এই বছর আমরা, বলতে পারি, বাট 25টা আমি চেক করেছিলাম। তো এত যদি আমরা ওডিআই খেলি, সেখানে বিরাট কোহলি রান করবে, এবং তারপরে মাঝখানে আইপিএল আছে, তারপর আছে ইংল্যান্ড টেস্ট সিরিজ। এবারে আইপিএল এ বিরাট কোহলি যদি এই সিরিজে রান করে, এই সামনের ওডিআই সিরিজে, তারপর যদি আইপিএল এ রান করে, আইপিএল এ প্রত্যেকবার যেটা হয় এবারেও তাই হবে, আরসিবির হয়ে বিরাট কোহলি রান করার হবে, তারপর কোন কার ঘাড়ে কটা মাথা বিরাট কোহলিকে টেস্ট কর থেকে বাদ দিবে। এটা সব দিনই আমাদের হয়ে এসেছে, আমি বিরাট কোহলি বলে আলাদা করে স্কেপগোট করছি না, বাট এটা আমাদের হয়ে আছে। এটা স্কেপগোট করার কি আছে? আগের বার যখন আমরা ওয়ার্ল্ড ফাইনাল খেলতে যাই, তার আগে আমি আর সৌরভ দা মাঠে গিয়ে দেখে এসেছিলাম রাহানের ইনিংসটা, এবং আমরা বলেছিলাম যে এরপরে সিওর রাহানে যাচ্ছে। আমি ওয়ার্ল্ড হেরেছে বলে বলছি না, আমি রাহানে সেঞ্চুরি করলেও বলতাম, 200 করলেও বলতাম, যে ওই ডিসিশনটা একটা স্টুপিড, আর কিছু নয়, আর কিছু নয়। তুমি একটা হোয়াইট বলও না, একটা তুমি আইপিএল দেখে, একটা কি বলবো, একটা গ্ল্যামারিয়াস একটা টুর্নামেন্ট দেখে তুমি কাউকে টেস্ট টুর্নামেন্টে নিয়ে যাচ্ছ, টেস্ট টুর্নামেন্টের ফাইনাল, যেটা এখন সব থেকে উপরে, তো সেখানে নিয়ে যাচ্ছ। তো সেখানে এটা বিরাট কোহলি, রোহিত শর্মা এটা কিছুই না, এটা জাস্ট আমাদের দেশে এটাই চলছে। সেই জন্য আমাদের কাছে সব থেকে বেশি ফেসিলিটিস আছে, সব থেকে বেশি প্লেয়ার্স আছে, তা আমরা সব থেকে কম ট্রফি পাচ্ছি। তো এই জিনিসটা আমরা ধরে রাখতে পারি যে এখনো এই যুগের অবসান হয়নি, যে যুগটা আমরা দেখছি এই নাইট মেয়ার আরো চলতে থাকবে, কারণ যতদিন আইপিএল থাকবে লোক চুতিয়া বানতে রাখবে। তো এই পডকাস্টের আমাদের মূল লক্ষ্যগুলি ছিল এগুলো, যে ইন্ডিয়ান ক্রিকেট কোন দিকে এগোচ্ছে এইদিকে চোখ রাখা, এবং আমরা কিছু খুঁজে পাইনি, কারণ সামনে আমরা শুধু অন্ধকার দেখতে পাচ্ছি, চোখ ঝলসে গেছে, দুদিন যখন করে রেখেছে, আমাকে আগের দিন খুব সুন্দর দেখতে লাগছিল না, আজকে পরে। যাই হোক, তো এই ছিল আজকে আমাদের পডকাস্ট। আমি ছিলাম শান্তনু, আমার সাথে ছিল সৌরভ দা এবং সৌক্তিক। আমাদের একটা খোলামেলা আলোচনা করলাম, এবং আপনারা যদি এই মতগুলোর সাথে সহমত পোষণ করেন, তাহলে আপনারা ভিডিওটিতে একটা লাইক করুন, এবং আগের প্রত্যেকটা ভিডিও আপনারা যদি চেকও করেন, আমাদের খুব ভগবান নজর না দিক, ভালো যাচ্ছে, সাই বাবা দেখ রা হ্যায়, তো খুব ভালো যাচ্ছে। আপনারা রেসপন্স একই রকম ভাবে জারি রাখুন, আমরা এরকম খোলামেলা পডকাস্ট আবার নিয়ে আসবো। চ্যানেলটিকে যেভাবে ভালোবাসেন সেভাবে ভালোবাসুন এবং সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ফাইনালি বাঙালি।